দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। অকটেন পেট্রোল কেরোসিন লিটারে ৫ টাকা বৃদ্ধি, অপরিবর্তিত ডিজেলের মূল্য মধ্যরাত থেকে কার্যকর। সামনে কঠিন সময়, সতর্ক না হলে দেশের ক্ষতি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রী সরকারকে সফল করতে বিএনপি কর্মীদের কাজ করার আহ্বান। প্রভাব বিস্তার করেই অস্বাভাবিক বরাদ্দ নেন আসিফ ও হাসনাত। আবারও অভিযোগ, কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের ঠিকমতো প্রশিক্ষণ নিতে বললেন এনসিপির মুখপাত্র। ৮ দিনের ৬ নবজাতক লড়াই করেছে কমপক্ষে ৫ ঘন্টা। মৃত্যুর নেপথ্যে শুধু এসি বন্ধ নয়, থাকতে পারে অন্য কারণ। অনিয়ম পেলেই ব্যবস্থা, বলছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন সব বিষয়ে কিন্তু উত্তর আমাদের কাছে নেই, সব দেখা সম্ভব না। প্রথম ডে 0 থেকে আমরা বলতেছি যে এরিয়া ইজ সাফোকেটিং। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার শুনানি আজ। আদালতে আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ। অপরিকল্পিত নগরায়নের চাপে ডিএনসিসি দিন দিন ঘিঞ্জি হচ্ছে বিভিন্ন এলাকা। ঢাকাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ। এই ধরনের অপ্রস্তুত একটা শহরকে কেন আমরা বর্ধিত করলাম, যার ফলে সেখানে নগরায়নের চাপটা আরো বেড়েছে। ট্যানারিতে চামড়া সংগ্রহের প্রস্তুতি। মান ঠিক থাকলে নির্ধারিত দামে কেনা হবে বলছেন মালিকরা। দর কষাকষি হলেও ক্ষতিগ্রস্ত হবে না আড়ত মালিকরা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে রয়েছে মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে আবারও দেশের বাজারে বাড়ল অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম। লিটার প্রতি বেড়েছে ৫ টাকা, তবে ডিজেলের দাম অপরিবর্তিত। মধ্যরাত থেকে কার্যকর হলো নতুন দাম। রোববার রাতে তেলের দাম বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে অকটেনের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ১৪৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। তবে ডিজেলের দাম লিটারে ১১৫ টাকায় থাকছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সামনে কঠিন এবং গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সতর্ক না হলে দেশের অনেক ক্ষতি হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মরণে বিএনপির আলোচনা সভায় দলের চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমান যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলেন সেভাবেই চলার চেষ্টা করছে বর্তমান সরকার। জনগণের দৃষ্টিতে সরকারকে সফল করতে বিএনপির নেতাকর্মীদের নিজ দায়িত্বে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। ঠিক ৪৫ বছর আগের এক ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসের নিস্তব্ধতা ভেঙে যায় মেশিন গানের শব্দে। জাতি হারায় এক কীর্তিমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যার বিচার হয়নি আজও। বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় দীর্ঘদিন পর সাবেক রাষ্ট্রপতির হত্যার বিচার চাইলেন দলের তরুণ নেতারা। পুত্র হিসাবে পিতা হত্যার বিচার নয়, একজন প্রধানমন্ত্রী হিসাবে সাবেক রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের বিচার আবার নতুন করে শুরু করতে হবে। কারা হত্যা করেছিল, কারা এর মাস্টার মাইন্ড। এ সময় মঞ্চে ছিলেন জিয়াউর রহমানের পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ছিলেন সাবেক রাষ্ট্রপতির একসময় সহকর্মী, বিএনপির সিনিয়র নেতা ও বরেণ্য শিক্ষাবিদরাও। তারা জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন। আমরা নাকি সংস্কারে বিশ্বাস করি না, সংস্কার করছি না। আমি বারবার যে কথাটা বলি, সংস্কারের জন্ম তো বিএনপি দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ১-২ শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন। যে মানুষটি না থাকলে মুক্তিযুদ্ধই হতো না, তাকে মুক্তিযুদ্ধ বিরোধী তকমা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার এবং সেই সুযোগ গ্রহণ করে তাকে হত্যা করার, সেটা তারা করেছিল। আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্যের শুরুতেই তার বাবার স্মৃতিচারণ করেন। এ সময় শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ তৈরি করতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
সামাজিক মূল্যবোধ, আমাদের সমাজ ব্যবস্থায় পারিবারিক যে মূল্যবোধ, একই সাথে আমাদের ধর্মীয় মূল্যবোধ, অনেকগুলো ছোট ছোট বিষয়, এই বিষয়ে আমরা চেষ্টা করছি কাজ করতে। দেশের টালমাটাল পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জিয়ার পথ অনুসরণ করেই বর্তমান সরকার দেশ পরিচালনার চেষ্টা করছে। আমাদের সামনে প্রথমত একটি অত্যন্ত কঠিন সময় অপেক্ষা করছে, আমাদের সামনে একই সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ এবং কঠিন সময়ে আমাদের হেসে খেলে চলে গেলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি কার হবে? ক্ষতি আপনার হয়তো হবে না, ক্ষতিটি হবে দেশের, ক্ষতিটি হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের। প্রধানমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রম ও সততার মাধ্যমে দেশে অনেক পরিবর্তন এনেছিলেন জিয়াউর রহমান। সেজন্য বর্তমান সরকারকেও জনগণের কাছে সফল করতে হবে। ঢিল কোন গাছে মারে মানুষ? আম গাছে মারে, লিচু গাছে মারে, জাম গাছে মারে, যে গাছে ফল আছে, অর্থাৎ যে দিতে পারে। জনগণের দৃষ্টিতে আমাদেরকে সফল সরকার হতে হবে, এবং জনগণের দৃষ্টিতে যদি সফল সরকার হতে হয় তাহলে অবশ্যই শুধুমাত্র 214 জন এমপি বা 50 জন ক্যাবিনেট মেম্বারের পক্ষে সেটা সম্ভব না। যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল নেতাকর্মী এই কর্মসূচিগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে, এই কর্মসূচিগুলোকে সাকসেসফুল করার জন্য মাঠে ময়দানে নেমে কাজ করতে পারবেন বা করবেন, তখনই শুধুমাত্র সেটি সম্ভব। এ সময় দেশের উন্নয়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে সেই দায়িত্ব দিয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার 2 উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক বরাদ্দ নিয়েছিলেন এনসিপির আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। ফের অভিযোগ তুললেন কুমিল্লার জেলা পরিষদ প্রশাসক। আসিফ হাসনাত 25 কোটি টাকার যে বরাদ্দ নেয়নি তা অস্বীকার করতে পারবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। এদিকে আসিফ মাহমুদের মন্তব্য, বিএনপি ঠিকঠাক প্রশিক্ষণ ছাড়াই প্রশাসক নিয়োগ দেয়, রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য বুঝতে পারছে না। আর হাসনাত আব্দুল্লাহর দাবি, তার উপজেলার জন্য দেয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে 42টি প্রকল্পে ব্যয় হয়েছে। 5 কোটি টাকার একটি হিসাবও ফেসবুক পোস্টে দিয়েছেন তিনি। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মুস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে নিজ উপজেলা মুরাদনগরের জন্য 15 কোটি টাকা নিয়েছেন। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক পরিচয়ে দেবিদ্বারের জন্য নিয়েছেন 10 কোটি টাকা। তখন তিনি সংসদ সদস্যও ছিলেন না। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। তার এই অভিযোগের পর হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এক ফোনালাপে মুস্তাক মিয়াকে বলতে শোনা যায়, তিনি বলতে চেয়েছেন 2 উপজেলায় উন্নয়নের জন্য 25 কোটি টাকা নিয়েছেন আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। সে রাতেই ফেসবুক পোস্টে হাসনাত অভিযোগ করেন, রাজস্ব বরাদ্দ ও এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝেই ওই বক্তব্য দিয়েছেন প্রশাসক। হাসনাতের দাবি, দেবিদ্বার উপজেলার জন্য দেওয়া বরাদ্দ উপজেলা প্রশাসনের মাধ্যমে ব্যয় হয়েছে। সেই ব্যয়ের প্রতিটি টাকার হিসাব সরকারি নথিতে সংরক্ষিত আছে। ই টেন্ডারে হওয়া 5 কোটি টাকা ব্যয়ের একটি হিসেবও উপস্থাপন করা হয় ওই পোস্টের কমেন্টে। শনিবার রাতেই এই অভিযোগ অস্বীকার করে প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদও। পরদিন দুপুরে রাজধানীর কালশী বস্তিবাসীর মাঝে খাবার বিতরণকালে সাবেক উপদেষ্টা বিএনপির প্রশাসক নিয়োগের সমালোচনা করেন। বলেন, প্রশাসক জানেন না বাজেট নির্ধারণ মানেই টাকা নিয়ে যাওয়া নয়। বিএনপি কিছু শিক্ষিত লোকদেরকে প্রশাসক হিসেবে বসানো দরকার ছিল সারা দেশে, অথবা তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার ছিল। ওই বিশেষ বরাদ্দ খাত আর রাজস্ব খাত তো এক না। এটা যদি ওনারা গোলায় ফেলেন তাহলে ওনাদের ওইখানে বসার আসলে কোনো যোগ্যতাই নাই। প্রথমে বলছেন নিয়ে গেছে, তারপরে আবার হাসান আব্দুল্লাহ ভাই যখন কল দিলেন তখন তিনি বলছেন যে আমি তো আসলে নিয়ে গেছে বুঝাই না, আপনারা বরাদ্দ দিচ্ছেন। তাহলে আমরা এখানে তাহলে এটাও বলা যায় যে তারেক রহমান 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন।
এটা তো বাজেট নির্ধারণ করা হচ্ছে, এটাকে তো মানে এত মূর্খ লোকজনের সাথে আমাদের এসে এখন রাজনীতি করতে হবে, এটা খুবই দুঃখজনক। এরই মধ্যে জেলা পরিষদ প্রশাসক আবারও প্রশ্ন ছুড়ে দিয়েছেন আসিফ আর হাসনাতের উদ্দেশ্যে। এক সাক্ষাৎকারে তিনি জানান, 2 উপজেলায় প্রভাব খাটিয়ে অস্বাভাবিক সে বরাদ্দ নিয়েছিলেন আসিফ হাসনাত। আমাদের জেলা পরিষদের মাধ্যমেই প্রকল্প নামে 15 কোটি মুরাদনগরে এবং দেবিদ্বারে 10 কোটি টাকা ওনারা নিয়ে গিয়েছে। কারণ ওরা যে টাকাটা নিছে তারা সেটা বলুক ওরা নেয় নাই, তো ওরা তো আমার জেলা পরিষদের মাধ্যমে এটা নিয়েছে। এতে অন্যান্য উপজেলার সাথে ব্যাপক বৈষম্য হয়েছে বলে মন্তব্য করেছেন প্রশাসক। বলেন, হাসনাতের সাথে তার ফোনালাপের খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। পাশাপাশি উপজেলাগুলোতে দেখা গেছে কোথাও 10 লাখ 20 লাখ বৈষম্যের কথা বলে আন্দোলন করা হয়েছে। যারাই এই আন্দোলনে ছিল এরাই বৈষম্যের সৃষ্টি করেছে। ফোনে হাসনাত আব্দুল্লাহর সাথে আমার কথা হয়েছে, পুরা ভিডিওটা সে ছাড়ে নাই। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। অক্সিজেন না থাকলে 15 মিনিটের মধ্যে মারা যায় যে কোনো মানুষ, এমন মত চিকিৎসকদের। 8 দিনে 6 নবজাতক লড়াই করেছে কমপক্ষে 5 ঘন্টা। ফলে কেবল এসি বন্ধ নয়, শিশু মৃত্যুর পেছনে আরও কারণ থাকতে পারে বলে মনে করছেন তারা। এছাড়া হাসপাতাল ও বেকারি একই সাথে থাকার সুযোগ নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। জানান, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 বছরের আরিয়ান 26 মে ভয়াবহ রাতে সেও ছিল 8 দিন হাসপাতালে। অসুস্থ ছিল পরের 2 দিন। আরিয়ান সুস্থ হলেও বেঁচে ফিরতে পারেনি তার 2 মামাতো ভাই। সদ্য ভূমিষ্ঠ যমজ ছেলেদের হারিয়ে শোকাহত পুরো পরিবার। সেদিন রোগীর স্বজনের অনুরোধে এসি বন্ধ করা হয়েছিল বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। রাত 12টা থেকেই অস্বস্তি বোধ করছিলেন শিশু ওয়ার্ডে থাকা স্বজনরা। রাত 2টা থেকে অসুস্থ হতে থাকে শিশুরা। বেডে যে এরকমের সমস্যা ছিল তারা তো আমাদেরকে সরিয়ে দেবে, তারা তো তাও করলো না। তারপর আমাদের বাচ্চাগুলো অসুস্থ, তারা সামনে আগেই আসলো না, তাদের তো আমরা কোনো সেবাই পাইনি। 2 বার বমি করছে, এরপর আস্তে আস্তে বাচ্চার শরীর ছাইড়ে দেওয়া, যেরকম ব্রয়লার মুরগি জবাই দিলে যেরকম দাবড়ায় না, এরকম দাবড়াইতে বাচ্চাটি মারা গেছে। নিস্তেজ হয়ে পড়ার পাশাপাশি নীল হতে থাকে শিশুদের শরীর। এক পর্যায়ে বমি করে এক শিশু। ছুটোছুটি করেও চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। পরে এনআইসিউতে নিয়ে যান পরিবারের সদস্যরাই। একটা বাচ্চা নিয়ে নিয়েছে, হ্যাঁ বাচ্চা দুটোটাই বমি করছিল। দোনো বাচ্চা এরকম করে কুলে লইস, মিটমিটে আসে চায়, আমি বাবাকে ডাক দিছি, দোনো বাচ্চা সুস্থ। সেদিন আর কি হয়েছিল যে কারণে ভয়ানক পরিস্থিতিতে পড়ে ওয়ার্ডে থাকা 6 শিশু? এসি বন্ধ হয়ে যাওয়ায় বদ্ধ ঘরে অক্সিজেন স্বল্পতা কি মূল কারণ? যদি এরকম একটা বদ্ধ ঘরের মধ্যে থাকে যেখানে সামান্যতম অক্সিজেনও নেই, তাহলে তার ব্রেনের পার্মানেন্ট যে সেলগুলো আছে সেই সেলগুলো ড্যামেজ হওয়া শুরু করে। আলটিমেটলি 15 মিনিট পরে সেই যে জায়গাতে একেবারে অক্সিজেন নেই, সেখানে একটা মানুষের সার্ভাইভ করা অথবা বেঁচে থাকাটা অনেকটাই অসম্ভবের পর্যায়ে চলে যায়। 27 মে ভোর 6টা থেকে 8টার মধ্যে মারা যায় শিশুরা। তার মানে 15 মিনিট দূরে থাক, অন্তত 5 থেকে 7 ঘন্টা বেঁচে ছিল তারা। এসি বন্ধ হলেও দরজার নিচে ফাঁকা বা মাঝে মাঝে দরজা খোলা কিংবা ছোটখাটো ভেন্টিলেশনে অক্সিজেন সরবরাহ ছিল। তবে কি অন্য কোনো গ্যাস বা বিষাক্ত কিছু ছিল সে ওয়ার্ডে? ভুক্তভোগীর পরিবার বলছে, রাত থেকেই ওষুধের মতো গন্ধ পাচ্ছিলেন তারা। গন্ধ একটা লাগছে, কিন্তু আমরা ওটা বুঝতে পারিনি, বুঝতে পারছি মনে করছি মেডিসিনের গন্ধ। গন্ধর মতন কিরকম একটা গ্যাস বিলে আহে বিচ্ছিরি। আর ওই দিন গিয়ে মনে করেন রাত্রে বাচ্চাটি অসুস্থ হয়ে পড়ে। 30 মে হাসপাতাল পরিদর্শনে গিয়ে বেকারির সন্ধান পান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি তাদের নয়। খোঁজ নিয়ে দেখা যায় হাসপাতাল ভবনে কোনো বেকারির নিবন্ধন নেই। তবে এর ঠিক পাশের ঠিকানায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিবন্ধিত বেকারি আছে। সেখানে থাকা আদ্দেন মেডিকেল কলেজ, মহিলা কলেজ, নার্সিং ইনস্টিটিউট সহ সবগুলো ভবনের ফ্লোরে আন্তঃযোগাযোগ আছে, অনেকটা একই ভবনের আদলে। আমরা কিন্তু ক্লিনিকের পারমিশন দিই, বেড, স্কোয়ার ফিট, স্টাফ, নার্স, ডাক্তার এর সাথে ইন এডিশন কিন্তু পরিবেশের ছাড়পত্র লাগে, ফায়ারের ছাড়পত্র লাগে, আর অনেক ছাড়পত্র লাগে, সিটি কর্পোরেশনের কিছু ছাড়পত্র লাগে, আপনি কোথায় এটা করছেন, এই যাবতীয় কিছু। এখন সব বিষয়ে কিন্তু উত্তর আমাদের কাছে নেই, সব দেখা সম্ভব না। প্রথম ডে 0 থেকে আমরা বলতেছি যে এরিয়া ইজ সাফোকেটিং।
নিয়ম অনুযায়ী নিবন্ধনের আগে মাঠ যাচাইয়ের কথা কলকারখানা অধিদপ্তরের। মাঠ যাচাই না করে যারা নিবন্ধন দিয়েছেন তাদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 8 দিন হাসপাতালে চালানো অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে দেখা মিলল। রোববার দুপুরে 3 লাখ টাকা জরিমানা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে রোববারও সাংবাদিকদের উপর চড়াও হন 8 দিন হাসপাতালের স্টাফরা। এদিকে হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর পরিবারে গিয়ে তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি। রাজধানীর বনশ্রীর বাসায় যান তদন্ত কমিটির সদস্যরা। এ সময় বাবা মায়ের সাথে কথা বলেন তারা। অবশ্য এসব বিষয়ে এখনই বিস্তারিত বলতে চায় না তদন্ত কমিটি। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে তারা। এখানে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে যেগুলো আছে সেগুলোতে আসলে আমরা কোনোটাতে মিটার পাইনি, এই ধরনের বিষয় আছে। টেম্পারেচারের কোনো মিটার আমরা পাইনি। এছাড়া আমরা আরেকটা যেটা জিনিস আমরা পেয়েছি সেটা হলো যে কিছু কিছু জায়গায় একটু নোংরা আছে। হ্যাঁ, আমরা এই সার্বিক বিষয়টা বিবেচনা করে আমরা 3 লাখ টাকা জরিমানা করেছি। প্রতিটা নার্সও ছিল না, ডাক্তারও ছিল না, আসলে 2-1 জন আয়া, নার্স ডাক্তার কেউ ছিল না। যদি তখন ওখানে নার্সেরা ডক্টররা আমাদের দিকে এগিয়ে আসতো তাহলে আমাদের বাচ্চারা অত অসুস্থ থাকতো না, আর এত বাচ্চা মারাও যেত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার শুনানি আজ। চার্জশিট গ্রহণ করা হলে বিচার কাজ শুরু হবে। ঈদের আগেই এই মামলায় দুজনকে আসামি দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপরেই মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে 1 জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। গত 19 মে সকালে পল্লবীর একটি বাসা থেকে রক্তাক্ত এবং খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মরদেহ। পরদিনই নিহতের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পরে প্রতিবেশী সোহেল রানা এবং তার স্ত্রীকে আটক করে পুলিশ। ঈদের ছুটি শেষে আজ প্রথম কর্মদিবস, তবে আজও অনেকে ঢাকায় ফিরছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে আসতে চাই সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। তিনি রয়েছেন কমলাপুর রেল স্টেশনে। রাব্বি, কমলাপুর রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন এখন? ফিরতি যাত্রা কেমন হচ্ছে এবং যে সকল কর্মজীবী মানুষ ঘরমুখী হয়েছিলেন তারা কি বলছেন? তারা ছুটি শেষে ফেরা মানুষদের কথাটা একটু জানাবেন। মারফি, প্রথমত বলি যে আজকে তো অফিস আদালত খুলে গেছে, মানে কর্মজীবন আবার শুরু হয়েছে এবং সে কারণে কিন্তু বাড়ি ফেরা মানুষের চাপ আমি দেখেছি। কমলাপুরে বেশ কয়েকটি ট্রেন কিন্তু এসেছে, তবে কিছুটা বিলম্বে ট্রেনগুলো এসেছে। তবে যাত্রীরা বলছেন যে তারা ট্রেন যাত্রায় বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং আরেকটি বিষয়ে আমরা আজও খেয়াল করেছি যে ঢাকামুখী মানুষের যেমন চাপ আছে, তেমনি আজও কিন্তু ঢাকা থেকে যাচ্ছেন বা ঢাকা ছাড়ছেন এমন যাত্রীর সংখ্যাও কিন্তু আছে। অনেকে ঈদে ঢাকায় থাকতে হয়েছে, যেতে পারেননি কোনো না কোনো কারণে। সে কারণে আসলে এই কিছুটা এই যে এখন ভিড় নেই, ট্রেন মোটামুটি ফাঁকাই কমলাপুর ছাড়ছে, সেই কারণে সেই সুযোগটা কিন্তু অনেকে নিচ্ছেন যে এখন গেলে খুব স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। আর ট্রেন যাত্রার একটি সবচেয়ে মজার বিষয় মারফি, যে ট্রেনে আসলে ভ্রমণে অনেকেই আনন্দ পান এবং সে কারণে আসলে ট্রেনের প্রতি মানুষের যাত্রীদের চাহিদা বেশি থাকে। এবারও আমরা দেখেছি যে অসংখ্য মানুষ কমলাপুর থেকে কিন্তু বিভিন্ন রুটের গন্তব্যে ট্রেনে চেপে ঈদ করতে বাড়ি গেছেন। একই চিত্র, ট্রেনে করেই কিন্তু আবার ঢাকায় কর্মে ফিরছেন। তবে একটি বিষয় একটু বলতে চাই যে শুধু ট্রেন নয়, আজকে আমরা বাড়ি ফেরার চাপটি গতকাল থেকে দেখছি যে অন্যান্য যে বাহন আছে, লঞ্চ এবং বাস, সেই দুই বাহনেও কিন্তু মানুষজন ঢাকায় ফিরছে। তবে সে চাপটি কিন্তু আগের মতো কিন্তু নেই। মানুষজন যদি লম্বা ছুটি ছিল তাই অনেকে আগে ভাগে, কেউ কিছুটা সময় নিয়ে, মানে ওই রকম বাড়ি ফেরার যে চিত্রটি, ঢাকা ফেরার যে চিত্রটি সেটি কিন্তু নেই। রাব্বি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। অপরিকল্পিত নগরায়নের চাপে নতুন ঢাকা পরিণত হচ্ছে পুরানো ঢাকায়। দিন দিন আরও ঘিঞ্জি আর ঘনবসতিপূর্ণ এলাকায় পাল্টে যাচ্ছে উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, বাউনিয়া সহ বর্ধনশীল শহর। অভিযোগ, তদারকি প্রতিষ্ঠান রাজুক কর্মকর্তারাই অবৈধ নির্মাণের সহযোগী। তবে ভবিষ্যতে কঠোর অবস্থানের কথা জানান রাজুক চেয়ারম্যান। নগর পরিকল্পনাবিদরা বলছেন বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে থাকা ঢাকাকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। নাহিদ হোসেনের ক্যামেরায় ফয়সাল মাহমুদের রিপোর্ট।
উত্তরখান দক্ষিণখান সহ বেশ কিছু এলাকাকে ঢাকা উত্তর সিটির আওতায় আনা হয় 2016 সালে। লক্ষ্য ছিল পরিকল্পিত নগরায়ন। বলা হয়েছিল নতুন অঞ্চলকে গড়ে তোলা হবে পরিকল্পিতভাবে। তবে এখনকার অবস্থা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘোষণা আর বাস্তবতার ফারাক। দক্ষিণখানের মুজাফফর চৌধুরী রোড সরু রাস্তা ধরে সামনে এগুতেই চোখে পড়ে সুউচ্চ নির্মাণাধীন ভবন। রাজুকের নীতিমালা অনুযায়ী 10 তলা ভবন নির্মাণে বাড়ির সামনে থাকতে হবে 20 ফুটের বেশি চওড়া রাস্তা। এখানে কি তা আছে? যদি না থাকে তাহলে কিভাবে রাজুকের অনুমোদন পেল এই বাড়িটি? রাজুকের ভবন নির্মাণ নীতিমালা বলছে কোথাও ভবন নির্মাণ করতে হলে অবশ্যই ভবনের সামনের অংশে 5 থেকে 7 ফিটের মতো জায়গা খালি রাখতে হবে। তবে এই 10 তলা ভবনের ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে প্রায় 5 ফিটেরও কম জায়গা রেখে তারা ভবনটি নির্মাণ করেছেন। ফলে এখানে সুস্পষ্ট রাজুকের যে নীতিমালা তার লঙ্ঘন দেখা যায়। আপনারা কি অনুমোদন পাওয়ার কথা? এখানে তো 20 ফুট রাস্তা ছাড়া আপনি রেকর্ড করেন নাকি? রেকর্ড করলে তো না, 20 ফুট রাস্তা দেখাইয়ে নিছি। কালের পরিক্রমায় দিনকে দিন বসবাসের অযোগ্য হতে থাকা পুরান ঢাকার দৃষ্টান্তেও টনক নড়েনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। 70-এর দশকের পর থেকে বাড্ডা, রামপুরা ছাড়িয়ে এসব এলাকায় বাড়তে থাকে বসতি। নজরদারির অভাবে এখন তা পরিণত হচ্ছে ইট সুরকির জঞ্জালে। নেই মাঠ, সবুজায়ন কিংবা দম ফেলার 5 ফুট খোলা জায়গা। রাজুক থেকেও আসে বা সিটি কর্পোরেশন লোক আসার পরেও আমার মনে তারা দেখার পরে হয়তোবা কিছু টাকার বিনিময় আছে না, তারা কিন্তু চলে যাচ্ছে। তার মধ্যে কি যে নিয়ম দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু থেকেই যাচ্ছে। যার কারণে আজকাল দেখেন আমি পরবর্তীতে এখন রাস্তাগুলো যদি বড় করতে চাই, বড় করতে পারছে না। অভিযোগ উদাসীন রাজুক। এর সুযোগ নিয়ে অসংখ্য অবকাঠামো নির্মাণ হচ্ছে নিয়মের তোয়াক্কা না করেই। ইমারত বিধিমালা কেউ মানছে না। দেখা যাচ্ছে 10 ফিট রাস্তার পাশে 10 তলা 12 তলা ভবন করছে। তাহলে রাজুক সেখানে কেন সময় মতো ইন্টারভিন করছে না? তাহলে কি হবে, যখন আগুন লাগবে এইসব ভবনগুলোতে তখন কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারবে না। নগর পরিকল্পনাবিদ আদিলুর রহমান খান বলছেন, দায় নিতে হবে সিটি কর্পোরেশন ও রাজুককে। আধুনিক কাঠামোয় আনতে হবে উন্নয়ন নিয়ন্ত্রণের মাধ্যমে। তা না হলে পুরনো ঢাকার মতোই অবস্থা হবে নতুন এই অঞ্চলের। রাজুকও যাচ্ছে না সেখানে, সিটি কর্পোরেশনও যাচ্ছে না। নজরদারির বাইরে একটা আরও অতি ঘন নগর, যেটা আমরা পুরান ঢাকায় দেখেছি। তার মানে নতুন আরেকটা পুরান ঢাকার মতো পরিবেশ, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা নাই, ড্রেনেজ নাই, রাস্তাঘাটে চলাচলের পরিবেশ নাই। তাহলে আমাদের এই ধরনের অপ্রস্তুত একটা শহরকে কেন আমরা বর্ধিত করলাম, যার ফলে সেখানে নগরায়নের চাপটা আরও বেড়েছে। অবশ্য তদারকি প্রতিষ্ঠান রাজুকের চেয়ারম্যান বলছেন, অপরিকল্পিত নগরায়ন সকলের সম্মিলিত ব্যর্থতার ফল। বাড়াতে হবে মানুষের সচেতনতা। অনিয়ম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে বলেও দাবি তার। এই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি পরিকল্পনার মধ্যে আনাটা খুব সহজ ছিল। এখানে রাজুকেরও দুর্বলতা আছে, অন্যান্য সংস্থাগুলোরও দুর্বলতা আছে। এটা একটা মানে সমন্বিত দুর্বলতা, সমন্বয়হীনতাটাকে আমি বলি সমন্বিত। মানে কেউ আসলে আমরা এগুলোর দিকে কোনো দৃষ্টিপাত করিনি। 20 বছর আগে ঢাকার বাসিন্দা ছিল 1.5 কোটির মতো, এখন তা প্রায় দ্বিগুণ। বাসযোগ্য মহানগরী গঠনে বাস্তবায়ন করতে হবে মহাপরিকল্পনা। পরিকল্পিত নগরায়নের কথা বলা হলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে ওঠা কংক্রিটের জঞ্জাল ক্রমশই গিলে খাচ্ছে নতুন এই অঞ্চলটিকেও। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে অন্যতম বাধা বিশৃঙ্খল স্থাপনা নির্মাণ। তাই অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের পাশাপাশি নতুন এই অঞ্চলটিকে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। কদিনের মধ্যেই আড়ত থেকে চামড়া সংগ্রহ শুরু করবেন ট্যানারি মালিকরা। শুরুতে ঢাকা এবং পরে ঢাকার বাইরে চামড়া নেওয়া হবে। ন্যায্য দামে চামড়া বিক্রি নিয়ে আড়ত মালিকদের মধ্যে শঙ্কা থাকলেও ট্যানারি মালিকরা বলছেন, গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামেই চামড়া কিনবেন তারা। তাই চামড়া ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা নেই বলেও জানান তারা। কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে তার সংরক্ষণে লবণ লাগানোর কাজ শেষ করেছেন আড়ত মালিকরা। এবছর ঢাকার পোস্তা, আমিনবাজার সহ সারা দেশে এভাবে সংরক্ষণ করা হয়েছে 75 থেকে 80 লাখ পিস। এসব চামড়া এখন চলে যাবে হেমায়েতপুরের ট্যানারি পল্লীতে। এরই মধ্যে আড়ত মালিকদের সাথে যোগাযোগ শুরু করেছেন ট্যানারির প্রতিনিধিরা। আমাদের চামড়া কালেকশন করেছি
এখন মোটামুটি ট্যানারি মাল এদেরকে আসবে তখন আমরা বিক্রি করব। সরকার যে দামটা দিছে এই দামটা যদি কোম্পানিরা দেয় বা আমাদের টাকাটা যদি নগদ দেয় তাহলে আমাদের জন্য ভালো হবে। সরকার যে রেট দিয়েছিল 62 থেকে 67 টাকা পর্যন্ত, আশাবাদী আমরা সেই পরিমাণে আমরা বিক্রি করতে পারবো। আমি আড়তদার হয়ে যেখান থেকে কিনলাম এবং ট্যানারির মালিকরাও আশেপাশে থেকে কিনেছে, একই বাজার একই মার্কেট। আমরা রটা যেমন 750-800 টাকায় কিনেছে, আপনার লবণজাত সমস্ত প্রক্রিয়া সম্পন্নর পরে এটা 1150 পড়েছে, তাদের ক্ষেত্রেও সেম। ধরেন না অলমোস্ট 1300-1350 টাকা তারা বিক্রি করতে যাবে। এটা নিয়ে দেন দরবার হবে। ট্যানারি শিল্প মালিকরা বলছেন কয়েকদিনের মধ্যেই শুরু হবে চামড়া সংগ্রহের কাজ। প্রথমে ঢাকার চামড়া কিনবেন তারা, পর্যায়ক্রমে কেনা হবে ঢাকার বাইরের চামড়া। তো ঢাকার চামড়াগুলো সাভার যে আড়ত আছে এবং আমিনবাজার মোকাম আছে এবং পাশাপাশি পোস্তায়, সেই চামড়াগুলো আমরা আগামী কয়েকদিনের ভিতর আমরা আমাদের প্রতিনিধি গিয়ে আপনার কেনাকাটা শুরু করবে এবং পাশাপাশি ঢাকার বাইরের চামড়া কিন্তু আরও 5 দিন পর থেকে কেনাকাটা শুরু হবে, যেহেতু 7 দিনের একটা এম্বার্গো আছে, ঢাকার বাইরে চামড়া ঢুকতে পারবে না। সুতরাং সেগুলো আপনার হাট এবং বিভিন্ন মোকাম থেকে আপনার কেনাকাটা শুরু করবে আগামী সপ্তাহ থেকে। পশুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতি বর্গফুট চামড়া ঢাকায় 62 থেকে 67 এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। ট্যানারি মালিকরা বলছেন চামড়ার গুণগত মান ঠিক থাকলে সরকার নির্ধারিত দামই পাবেন আড়ত মালিকরা। সরকারের যে লবণযুক্ত চামড়া যদি কোয়ালিটি চামড়া হয় সেটাই কিন্তু দিবে ট্যানারি মালিকরা, কিন্তু এইখানে যদি আপনার এটার কোয়ালিটি নষ্ট হয় এবং আপনার যদি এলএসডি থাকে, সেই চামড়া তো আমরা নেব না। আপনার সেখানে আপনার কিন্তু কথা থেকে যাবে, কারণ আমি তো টাকা দিয়ে নষ্ট চামড়া আমরা কিনবো না। এবং যদি আমার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে যদি তারা প্রিজার্ভেশন করতে পারে, সেটা কিন্তু সেই কাঙ্ক্ষিত দামটাই পাবে। দাম নিয়ে দর কষাকষি হলেও চামড়া কিনে আড়ত মালিকরা ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানিয়েছেন ট্যানারি শিল্প মালিকরা। ছোট চামড়া আপনার যদি কোয়ালিটিফুল হয়, সেটা যদি তার কোয়ালিটি ডিটোরেট না করে, আমরা অবশ্যই ওই চামড়াও আমরা কিনবো। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবাসিক ভবনগুলো পরিত্যক্ত, মূল ভবনের ছাদসহ বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে, ফাটল ধরেছে পিলারেও। এমন পরিস্থিতিতে রোগী, চিকিৎসক ও সেবিকা সহ সবাই ঝুঁকি আর আতঙ্ক নিয়ে অবস্থান নেন হাসপাতালে। এদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও রয়েছে জনবল সংকট। বলছিলাম খুলনা বরিশাল বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের কথা, যেখানে প্রতিটি রোগীর বিপরীতে সেবিকা রয়েছেন গড়ে 3 জন, অথচ রোগী না থাকায় তাদের অলস সময় কাটাতে হচ্ছে। খুলনা নগরীর ফুলবাড়ি গেট মীরের ডাঙ্গা এলাকা। 1965 সালে ভৈরব নদের তীরে প্রায় 3 একর জমিতে নির্মিত হয় বিভাগীয় পর্যায়ের বক্ষব্যাধি হাসপাতাল। হাসপাতালের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে পরিত্যক্ত ভবন। বর্তমানে একটি ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম, যার বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা খসে কিছু স্থানে বেরিয়ে গেছে ছাদের রড। টয়লেটগুলোর অবস্থা আরও শোচনীয়। খাবারের মান নিয়েও রয়েছে নানা অভিযোগ। এছাড়া প্যাথোলজি বিভাগ না থাকায় পরীক্ষা করাতে হয় বাইরে থেকে। ফলে 100 শয্যার প্রতিষ্ঠানটিতে রোগী ভর্তি থাকে অর্ধেকেরও কম। আমাকে ভয় থাই পড়ান, এমনি তো ভাঙ্গা। বাথরুমে দেখা আছে নোংরা, গন্ধ, দরজা জানালা কিছু নেই। বললে তখন বলে যে ওষুধ নাই, বা এখন তো ওষুধ আমাকে সাপ্লাই নেই, তা দেবো কি করে, এইরকম কথা বলে। ভবনের এমন বেহাল দশায় শুধু রোগীরা নয়, ভয়, আতঙ্ক আর ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীরাও। তবে সবকিছুর ঘাটতি থাকলেও সেবিকাদের জন্য পদ রয়েছে 114টি, এর মধ্যে পদায়ন আছে 95 জন। ফলে কাজ না থাকায় অলস সময় কাটাতে হয় সেবিকাদের। আমরা চাই যে জায়গায় আরো রোগী বেশি হোক, আমরা রোগীদের বেশি সর্বোচ্চ সেবা দিতে চাই। আমরা জীবন মরণের ঝুঁকিতে আছি, ছাদের দিকে তাকাইলেই আমাদের আতঙ্কে থাকতে হয়। একদিন বৃষ্টি হলে 3 দিন পানি পড়ে, ফাইলপত্র, কাগজ, কম্পিউটার সবকিছু নষ্ট হয়ে যেত। হাসপাতালে মোট 184টি পদ থাকলেও 64টি শূন্য। এর মধ্যে গত 6 বছর ধরে সিনিয়র কনসালটেন্ট 2 জন ও রেডিওলজিস্ট পদটিতে লোকবল নেই।
এক্সডিআর আছে, এক্সটেন্সিভ ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি। এই টিবিগুলোর পেশেন্টগুলোর যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই, আমাদের ঊর্ধ্বতন বিশেষ করে সিনিয়র কনসালটেন্ট প্রয়োজন আছে। কনসালটেন্ট থাকলে আমরা একটু বিশেষজ্ঞদের কাছ থেকে আরও ভালো পরামর্শ নিতে পারতাম। সেটার অভাবে অনেক সময় আমার পেশেন্টকে খুলনা মেডিকেল রেফার করতে হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, লোকবল বৃদ্ধি ও নতুন ভবন নির্মাণের জন্য বারবার জানানো হলেও উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, তাই ঝুঁকি নিয়েই চলছে কার্যক্রম। 21 সাল থেকে ওনারা বহুবার এই ভবন ইন্সপেকশন পরিদর্শন করছেন এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করছেন। তো ইন্টারিম সরকারের ঠিক আগ মুহূর্তেই তখন একটা ভিজিট হয়েছিল, ইনস্ট্যান্ট তাৎক্ষণিক এই সিনিয়র কনসালটেন্ট পদ পূরণের জন্য নির্দেশনা ছিল, কিন্তু এটা অর্ধাবধি বাস্তবায়ন হয় নাই। খুলনা বরিশাল বিভাগের একমাত্র এই বক্ষব্যাধি হাসপাতালে চলতি বছরের প্রথম 4 মাসে আন্তঃবিভাগে 121 জন ও বহির্বিভাগে 3481 জন রোগী চিকিৎসা নিয়েছেন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। যশোরের মনিরামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে 2 যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও মেহেদি হাসান। পুলিশ জানায়, মোটরসাইকেলে তারা রাজগঞ্জ বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন। পথে তালতলা এলাকায় অপর একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বাইকটি। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও ডাম্প ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। বিভিন্ন এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে ছোট ছোট দলগুলো করছে প্রভাব বিস্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শন, আধিপত্য বিস্তার, তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, সব মিলিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং স্থানীয়রা। সম্প্রতি নোয়াখালীর একটি ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল সাইটে। দিনে দুপুরে 2 ছাত্রীকে অস্ত্র হাতে ধাওয়া করছে এক কিশোর। তাতে শিক্ষার্থী ছাড়াও আতঙ্কিত অভিভাবক ও শিক্ষকরা। স্থানীয়দের অভিযোগ, জেলার সেনবাগ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। পৃথক পরিচয় লেবাসে গড়ে উঠেছে দলগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, একই বিদ্যালয়ে সক্রিয় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর কমপক্ষে 10টি গ্যাং। আমি এখন অনেকটা ভয় আছি, মাদ্রাসায় ঠিক করে যাইতে পারতেছি না। DMS-20, DX-20, DX-20, SDB, আরো এরকম অন্যান্য আরো অনেক গ্রুপের নাম আছে যেগুলো আমার হয়তো মনে নাই। কিছু গ্রুপে অনেক খারাপ খারাপ কার্যকলাপের সাথে জড়িত আছে, কিন্তু সব গ্রুপ আবার জড়িত নাই। দেখা গেছে 8-9 পর্যন্ত পড়ে তারপর আমরা বিয়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ আমরা এটা আমাদের সমাজ ব্যবস্থা ভালো না। প্রশাসন যদি এদের ভালো উদ্যোগ নেই তো বাচ্চাদেরকে আমরা মাদ্রাসা পড়াইতে পারবো, না হলে বাচ্চাদের লেখাপড়া সব বন্ধ হয়ে যাবে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধে জড়াচ্ছেন কিশোর গ্যাংয়ের কিশোররা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, মারধর, এমনকি অস্ত্র প্রদর্শনের ঘটনাও বাড়ছে। যে ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল, তখনকার সময়ের নেতারা তাদেরকে শেল্টার দিত। বর্তমানে সেই ছেলেগুলোই আছে, আবার এখন নেতা চেঞ্জ হয়েছে। তাদের অনেক বড় ভাই আছে, তাদেরকে গোপনে শেল্টার দেয়, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করে না। আমাদের এখানে যে কিশোর গ্যাং আছে আমাদের সেনবাগে, বেশিরভাগ ক্ষেত্রে মাদকাসক্ত, ইকপ্রিজিং এর সাথে জড়িত। সামাজিক ও পারিবারিক অবক্ষয়, নৈতিক ও মানবিক মূল্যবোধের অভাবকে কিশোর গ্যাংয়ের বিস্তারের অন্যতম কারণ হিসেবে দেখছেন সচেতন মহল। কিশোর গ্যাং যেগুলা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, গ্রুপে দেয়া গেছে, নিজেরা নিজেদেরকে একবারে হিরো মনে করে ফেলতেছে। মুরব্বীর কোনো খেয়াল খুশি তোয়াক্কা করে না, আর অভিভাবকে একেবারে আমি মনে করি অভিভাবকে দেয়। এই মারামারি এগুলোর মধ্যে এখন এই এলাকাটা আমাদের একেবারে অনিরাপদ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিশোর গ্যাং দমনে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সামাজিক অপরাধ হিসেবে আমরা যদি কেউ কোনো অপরাধ করে, বয়সী কিশোর হলেও তাকে আইনের আওতায় আনার সুযোগ আছে। আমরা এই ধরনের অভিযোগ করলে বরাবরই ব্যবস্থা নিয়ে থাকি। সচেতন মহলের অভিমত, শুধু পুলিশি অভিযান নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ ছাড়া কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকানো অসম্ভব। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী এবং মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় আজ থেকে টানা ৩ মাস সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে জেলে, বাওয়াল, মোয়াল, গোলপাতা সংগ্রহকারী থেকে শুরু করে পর্যটক কেউই সুন্দরবনের ভেতরে ঢুকতে পারবেন না। বন বিভাগ জানায়, জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী এবং উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়। সে কারণে ৩ মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সুন্দরবন সবার জন্য উন্মুক্ত করা হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রোববার সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন পেজেশকিয়ান। তবে প্রেসিডেন্টের পদত্যাগের কথা অস্বীকার করেছে তেহরান। এমন খবরকে মিডিয়া গেম আখ্যা দিয়েছে পেজেশকিয়ানের কার্যালয়। সাফ জানিয়ে দিয়েছে, ঐক্য ও সংহতির পথ থেকে পিছিয়ে আসবে না ইরান। কয়েক মাস ধরেই ইরানের সরকার ও সামরিক নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভেদের দাবি করে আসছেন মার্কিন প্রশাসনের অনেক কর্মকর্তা। দাবির পক্ষে বিভিন্ন খবরও প্রচার করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এর আগে লন্ডন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের বহু ক্ষমতা সীমিত করে দিয়েছে এবং কার্যত সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এর ফলে রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে, অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। প্রতিবেদন বলছে, চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেছেন, দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট এবং সরকারকে বাইরে রাখা হয়েছে। এই পরিস্থিতির ফলে সৃষ্ট শূন্যতার সুযোগে রাষ্ট্র পরিচালনার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে আইআরজিসির কট্টরপন্থী গোষ্ঠীগুলো। এমন পরিস্থিতিতে নিজের আইনগত দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয়। পদত্যাগপত্রের বিষয়টি সত্যি হলে তা ইরানের ক্ষমতার সর্বোচ্চ স্তরে গভীর ও নজিরবিহীন বিভেদেরই ইঙ্গিত। কিন্তু ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই বলেন, কিছু বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেমের ধারাবাহিকতা এমন খবর। দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনা কল্পনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। বলেছেন, ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টাকারীদের নিজেদের ইচ্ছা নিয়ে কবরে যেতে হবে। পেজেশকিয়ান কখনোই জনগণের সেবা থেকে সরে দাঁড়াবেন না, এমন মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইরানের সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থনের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহরকে টেক্কা দিতে আকারে ছোট অথচ ভারী অস্ত্রে সজ্জিত নতুন একটি দ্রুতগতির নৌযান তৈরি করেছে ইরান। নাম দিয়েছে 27 রজব। এরই মধ্যে তেহরানে জনসাধারণের সামনে এই নৌযান প্রদর্শন করেছে আইআরজিসি। ইরানি গণমাধ্যম বলছে, সাগরে কয়েক ফুট উঁচু ঢেউয়ের মাঝেও দ্রুতগতিতে ছুটতে পারে এই স্পিডবোট, বহন করতে পারে 700 কিলোমিটার রেঞ্জের একাধিক মিসাইল। তেহরানের ইনকিলাব স্কয়ারে ইরানের পতাকা হাতে স্লোগান দিচ্ছে শত শত মানুষ। নতুন ফাস্ট অ্যাটাক বোট 27 রজব প্রদর্শন করে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অবশ্য সাধারণ কোনো স্পিডবোট নয় এই 27 রজব। ইরানি গণমাধ্যমের দাবি, গতি, ক্ষিপ্রতা আর দূরবর্তী স্থানে হামলার সক্ষমতার এক অনন্য মেলবন্ধন এই সামরিক নৌযান। মাঝ সমুদ্রের উত্তাল ঢেউয়ের মাঝেই ঘন্টায় 185 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। সাগর থেকে শত্রু টার্গেটে 700 কিলোমিটার পাল্লার দুটি ক্রুজ মিসাইলও ছুটতে সক্ষম এই মিলিটারি স্পিডবোট।
সমরাস্ত্র বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের যুদ্ধনীতির সাথে সামঞ্জস্য রেখেই নতুন এই নৌযান তৈরি করেছে ইরান। সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের মতো দেশের বিশাল নৌবাহিনীকে টেক্কা দেওয়ার মতো শক্তিশালী নয় ইরানের নৌবহর। তাই ভারী অস্ত্রে সজ্জিত দ্রুতগতির ছোট সামরিক নৌযানের বিশাল বহর গড়ে তুলছে তেহরান। ইরানের ছোট নৌযানের বহরকে মস্কিউটো ফ্লিট নামে অভিহিত করে থাকেন অনেক বিশ্লেষক। তাদের মতে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অথচ সরু জলপথে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতেই 27 রজবের মতো দ্রুতগতির নৌযান তৈরি করছে আইআরজিসি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।